আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমাদের শিডিউল ক্লাস অনুযায়ী মাইনর অ্যাক্টস এর নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003 পড়ানোর কথা। এই অনুযায়ী আমি হাজির হয়েছি, আপনারা অনেকে হাজির হয়েছেন, অনেকে হাজির হতে পারেননি। পরবর্তীতে ভিডিও ক্লাস শুনে নেবেন। যারা পারেননি তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, আর যারা এসেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি একটু শিরোনাম পাঠ হ্যাঁ করে স্যার। নিই। শিরোনাম পাঠ করার পরে আমি আহ বিস্তারিত আলোচনা করব। মূলত নারী শিশু নির্যাতন দমন আইন, এই আইনটি নারী এবং শিশুদের জন্য একটি আহ রেমেডি, আমি বলবো যে এটা সহায়ক, তাদের জন্য একটি আহ, একটি সাপোর্ট দেওয়ার মতো বা একটি সহায়তা করার মতো একটি আইন, যেটির কারণে কোনো নারী বা কোনো শিশু বা ভালনারেবল কোনো শিশু বা কোনো নারী কোনো ক্ষতিগ্রস্ত হলে এই সংক্ষুব্ধ নারী বা শিশু তারা আইনি প্রতিকার পেয়ে থাকেন এই ধারা অনুযায়ী। তা আমরা প্রথমে এই শিরোনাম আলোচনা করব। দুই ধারা রয়েছে সংজ্ঞা, চার ধারা রয়েছে দহনকারী, ক্ষয়কারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধ শাস্তি, সাত ধারা রয়েছে নারী ও শিশু অপহরণের শাস্তি, আট ধারা রয়েছে মুক্তিপণ আদায়ের শাস্তি, নয়ে আছে ধর্ষণ, ধর্ষণ জনিত কারণে মৃত্যু ইত্যাদি ঘটানো, নয়ের পর আছে নারীর আত্মহত্যা প্ররোচনা ইত্যাদি শাস্তি, দশ ধারায় রয়েছে যৌন প্রেরণ ইত্যাদির দণ্ড, এগারো ধারা রয়েছে যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদি, বারো ধারা রয়েছে ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই জেনে রাখবেন নারী শিশু নির্যাতন দমন আইন, এই আইনটি থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। এবং আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা ধরেই নিবেন যে এই আইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সুতরাং প্রত্যেকটি ধারাই ইম্পর্টেন্ট। আমি যেগুলো আলোচনা করবো আপনারা চেষ্টা করবেন মেমোরিতে নেওয়ার। আর যদি একান্ত বুঝতে না পারেন, আমাকে ফোন করেও ফোন করতে পারবেন, কিংবা আপনারা বারবার ভিডিওটি শুনে নেবেন। এরপরে আমাদের রয়েছে 13 ধারা ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশুর বিধান। 14 ধারা রয়েছে সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশু পরিচয় সম্পর্কে বাধা নিষেধ। 17 ধারা রয়েছে মিথ্যা মামলা অভিযোগ দায়েরের শাস্তি। 18 ধারা রয়েছে অপরাধের তদন্ত। 21 ধারা রয়েছে আসামির অনুপস্থিতিতে বিচার। 22 ধারা রয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। দুইটি জায়গায় বানান ভুল রয়েছে, আপনারা একটু ঠিক করে দেখবেন। 23 ধারা রয়েছে রাসায়নিক পরীক্ষা ইত্যাদির সাক্ষ্য। 30 ধারায় রয়েছে অপরাধের প্ররোচনা বা সহায়তার শাস্তি। 31 ধারায় রয়েছে নিরাপত্তামূলক হেফাজত। এবং 32 ধারায় রয়েছে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইম্পর্টেন্ট ধারাগুলো আমরা এখানে নিয়ে এসেছি। যারা একটু এর বাইরেও পড়তে চান আরো, তারা নেবেন, কিন্তু যে ধারাগুলো দিয়ে সাধারণত প্রশ্ন হয় এবং ইম্পর্টেন্ট, সেগুলোই আমি আমার শিডিউলে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা একটু বিস্তারিত আলোচনায় যাই। দুই ধারায় বলা আছে সংজ্ঞা। এখন এখানে অনেকগুলো সংজ্ঞা রয়েছে। ধর্ষণ শুনলে আমরা 9 ধারা বা 9-এর 1-এ চলে যাই। কোনো যদি আমরা প্রশ্ন শুনি কিংবা কোনো কথা আসে যে কোনো নারী বা শিশু ধর্ষিত ধর্ষিতা হয়েছে, তা আমরা সরাসরি চলে যাই যে এটা বোধহয় 9-এর 1-এ। কিন্তু ধর্ষণের সংজ্ঞা কিন্তু সেই কথা বলেনি। এখানে কিন্তু ধর্ষণের সংজ্ঞা 9-এর, সরি, ধর্ষণের সংজ্ঞা 2-এর আহ ধারা, উময়ে কিন্তু এই কথা বলা আছে। তা আমরা এক এক করে আহ আগাচ্ছি। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকলে এ আইনে ক অপরাধ, অপরাধ অর্থে এই আইনের অধীন শাস্তিযোগ্য যে কোনো অপরাধ। আমরা যে অপরাধের সংজ্ঞা জেনেছি, যে সিআরপিসি জেনেছি, পেনাল করে জেনেছি, সেরকম এখানে নারী শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধিত 2003-এর 2-এর কয়ে অপরাধ বলতে শাস্তিযোগ্য যে কোনো অপরাধের কথা বলা রয়েছে। খ অপহরণ, অপহরণ অর্থ বল প্রয়োগ বা প্রলুব্ধ করে ফুসলায় বা ভুল বুঝে কোনো ভীতি প্রদর্শন করে কোনো স্থান থেকে অন্য কোনো স্থান কোনো ব্যক্তিকে নিয়ে যেতে বাধ্য করা অপহরণ। তো অপহরণটি আমি আবার বলি যে
বল প্রয়োগ বা প্রলুব্ধ করে ফুসলিয়ে, অর্থাৎ তাকে বুঝাইয়া শোনায়া কিংবা ফোর্স করে বা ভুল বোঝাইয়া বা ভীতি প্রদর্শন করে যদি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, সেটি অপহরণ বলে গণ্য হবে। আটক, আটক অর্থ কোনো ব্যক্তিকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো স্থানে আটক রাখা। যদি সংজ্ঞা হিসেবে আসে অপহরণ, আপনারা দুইয়ের খ ব্যবহার করতে পারবেন অন্য অন্য ধারার সাথে। এরপরে আছে গ, আটক বলেছি আমরা। ঘ, ঘড়ির ঘ, ট্রাইব্যুনাল। যদি ট্রাইব্যুনালের সংজ্ঞা আসে, তো আমরা এখানে ট্রাইব্যুনাল অর্থ এই আইনের অধীনে গঠিত কোন ট্রাইব্যুনাল বুঝে থাকি। আর ধর্ষণ, উম, দুইয়ের উম, ধর্ষণ অর্থ নয়ের বিধান সাপেক্ষে পেনাল কোড 1860 এর সংজ্ঞায়িত সেকশন 375 এর অর্থাৎ ধর্ষণ দুইয়ের উমতে বললেও ধর্ষণে যে আমরা দণ্ডবিধিতে যে 375 ধারায় যে 5টি কোটেশন পড়েছি, সেই 5টি কোটেশনই এখানে ধর্ষণ বলে গণ্য হবে। সে কথা বলেছে। কার কার মনে আছে আমি জানি না, কে বলতে পারবেন ধর্ষণের সংজ্ঞা? হ্যান্ড রেজ করে আপনি একটু আমাদের কে শোনাতে পারেন, একটু আমরা শুনি তো। ধর্ষণ কাকে বলে? দণ্ডবিধির 375 ধারা মোতাবেক 5টি ঘটনা ঘটলে ধর্ষণ হবে। কে বলতে পারবেন স্টুডেন্ট? একজনে আনমিউট করে একটু আমাকে শোনান তো। অমল বলতে পারবেন? হানিফ? কেউই বলতে পারবেন না? আপনাকে আমাকে শুনছেন? জাকারিয়া, শোনা যাচ্ছে আমাকে? যদি শুনলে আমাকে হ্যান্ড রেজ করেন, না হলে তো আমি বুঝবো আপনারা শুনছেন না আমাকে। হাবিব ভুঁইয়া শোনা যাচ্ছে? অমল সেন, আরিফ, শুভ ঘোষ, নোমান, রাজীব, জুয়েল, প্রকাশ, কে শুনছেন? নওনিতা, জাকারিয়া, শুনছো আমাকে? ও আচ্ছা, ওকে। আমি সবাইকে মিউট করে দিয়েছি এই জন্য। তো বুঝতে পেরেছি যে আমাকে কেউ মিউট করে কথা বলতে পারছে না। সেক্ষেত্রে আচ্ছা, আমি একটু মিউটের ব্যবস্থা করে নিই আগে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিয়েছি। এখন একজনের ধর্ষণের সংজ্ঞা বলেন তো। স্যার, রাজাপুর থানা থেকে জুয়েল বলছিলাম স্যার। হ্যাঁ, বলেন প্লিজ। জুয়েল। স্যার, এখানে ধর্ষণের এটা আপনি স্যার ওইভাবে বলছিলেন যে এক ইচ্ছার চার সম্মতি। সঠিক। কিরকম এটা এখন বলেন তো। যে স্যার, স্ত্রী লোকটির ইচ্ছার বিরুদ্ধে স্ত্রী লোকটি সম্মিত সম্মতি ব্যতি রেখে স্ত্রী লোকটির সম্মতি কমে যে ক্ষেত্রে মৃত্যু বা গুরুতর জখমের সম্মতি আদায় করা হয় স্যার। সম্মতি কমে যে ক্ষেত্রে স্ত্রী লোকটি জানে যে পুরুষ লোকটি তার স্বামী, কিন্তু ওই পুরুষ লোকটি জানে যে ওই স্ত্রী লোকটি তার স্ত্রী না। যে ক্ষেত্রে মেয়েটি বয়স 14 বছরের কম, যদি বিবাহ মোটামুটি ভালো হয় বলছেন। তার সম্মতি কমে যদি কোনো সহবাস করা হয়, তাহলে সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে স্যার। হ্যাঁ, আপনাদের কিন্তু সবাইকে মনে রাখতে হবে। ভালো বলছে। আর কি বলতে পারবেন? একজন বলতে পারবো স্যার। কে পরিচয় দেন একটু। স্যার আমি কনস্টেবল মশিউর রহমান স্যার। হ্যাঁ, মশিউর বলেন। দর্শন কাকে বলে? দর্শন নারী লোকটি সম্মতি ব্যতি রেখে হ্যাঁ, শর্ট শর্ট বলেন। হ্যাঁ, সেকেন্ড। ইচ্ছার বিরুদ্ধে এবং আহ, সম্মতিক্রমে যদি মারাত্মক অস্ত্রের ভয়ভীতি দেখায় যদি কাজ করা হয়। আর 4 নাম্বার হয়েছে
যে স্ত্রী লোকটা জানে যে এটা তার বৈধ স্বামী, কিন্তু স্বামী পুরুষ লোকটি জানে যে এটা তার স্ত্রী নয়। আর হচ্ছে যে 14 বছরের নিচে আহ, কোনো স্বামী কর্তৃক স্ত্রীর সাথে কি করলো, এটা দর্শন বলে গণ্য হবে স্যার। সঠিক। আচ্ছা, এই যে আমরা একটু শুনাশুনি করলাম, দুজনের বক্তব্য শুনলাম, ধর্ষণের সংজ্ঞায় সবার একটু ক্লিয়ার হয়ে গেল, সবাই ক্লারিফাই আমি হলাম। একটু বলি স্যার, হানিফ আপনারা বলছিলাম স্যার। চেষ্টা করবেন। আহ, আমি আবার আপনাদেরকে মিউট করে আমি আবার আমাদের ক্লাসে যাচ্ছি। স্যার আমি একটু বলি স্যার, হানিফ বলছিলাম। আচ্ছা, মিউট করে নিলাম। তো ধর্ষণ বলছে যে আমরা যতক্ষণ আলোচনা করলাম যে আহ, যে 5টি শর্ত, সেই 5টি শর্তের মধ্যে যে সংজ্ঞা, কোনো একটি কাজ করলে ধর্ষণ বলে গণ্য হবে, এবং 2-এর মধ্যে সেই কথা বলা আছে। চ 2-এর চয়ে বলা আছে নবজাতক শিশু। নবজাতক শিশুর সংজ্ঞা যদি কোনো পরীক্ষায় আসে, নবজাতক বলতে অনূর্ধ্ব 40 দিন পর্যন্ত যে কোনো বয়সের শিশুকে নবজাতক বলা হয়। আমরা বলি না যে নবজাতক সন্তান, আসলে নবজাতক, এটা আপনাদের জানা দরকার খুবই সবারই, যে 40 দিন পর্যন্ত যে শিশুর বয়স, তাকে আমরা নবজাতক বলবো। নারী, নারী অর্থ যে কোনো বয়সের নারী। আর মুক্তিপণ, আর্থিক সুবিধা, অন্য যে কোনো সুবিধা। এরপরে আসেন ঝ, কার্যবিধির যৌতুক। যৌতুক অর্থ কি? সরোয়া যে বলছে যে বিবাহের জন্য বা বরের পিতামাতা বা প্রত্যক্ষ বিবাহিত জড়িত বা বর পক্ষের কোন ব্যক্তি কর্তৃক বিবাহের সময় সম্পর্কে বিদ্যমান থাকাকালে, স্থির থাকাকালে বিবাহের পণ হিসেবে কনে পক্ষের নিকট থেকে দাবিকৃত অর্থ সামগ্রী বা সম্পদ। এটা আমরা সবাই বুঝি যৌতুক কি। অর্থাৎ বিবাহের আগে বা বিবাহ বৈধ থাকাকালে বা বিবাহ স্থির থাকার শর্তে যদি কোনো টাকা পয়সা, গহনা, স্বর্ণ অলংকার বা অন্য কোনো সম্পত্তি গ্রহণ করা হয়, সেটি যৌতুক হিসেবে পরিগণিত। আর এটা আর বলছে কোন বিবাহের কনে পক্ষ কর্তৃক বিবাহের পর বর বা বরের পিতা মাতা কে প্রত্যক্ষভাবে বিবাহের সাথে জড়িত বরের পক্ষের কোনো ব্যক্তি বিবাহের সময় যদি সম্পর্ক বিদ্যমান থাকাকালে বিবাহ স্থির থাকার শর্তে বিবাহের পণ হিসাবে কোনো টাকা বা অর্থ সামগ্রী গ্রহণ করেন বা অন্য কিছু গ্রহণ করেন, সেটাও যৌতুক। আর টয়ে আছে শিশু, এটি খুব ইম্পর্টেন্ট। শিশু সংজ্ঞা যদি আসে, টাকার 16 বছর বয়সের যে কোনো শিশু, 16 বছর পর্যন্ত যে কোনো শিশুকে নারী শিশু আইনে শিশু বলে অভিহিত করা হয়েছে। এরপরে আমরা আসি 4 দ্বারা, ইম্পর্টেন্ট। প্রত্যেকটি ক্লোজ আপনারা মনে রাখবেন। দহনকারী ইত্যাদি পদার্থ দ্বারা সংগঠিত অপরাধের শাস্তি। যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী অথবা বিষাক্ত পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীর মৃত্যু ঘটানোর চেষ্টা করেন, তাহলে সে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবেন, এবং 1 লক্ষ টাকাও অতিরিক্ত 1 লক্ষ টাকা অর্থদণ্ড হতে পারে। তাহলে যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত কোনো পদার্থ দ্বারা কোনো নারী বা শিশুর মৃত্যু ঘটান, এক। দুয়ে বলছে যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত কোনো পদার্থ দ্বারা কোনো শিশু বা নারীকে এমন ভাবে আহত করেন যার ফলে ওই নারীর দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায়, শরীরের কোনো অঙ্গ গ্রন্থি বিকৃত হয় এবং তার শরীরের অন্য কোনো স্থান আহত হয়, তাহলে সে এই 2 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। কি অপরাধ? 2-এর কয়ে বলছে যে দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি নষ্ট বা মুখমণ্ডল বা স্তন, যৌনাঙ্গ বিকৃত বা নষ্ট হওয়ার ক্ষেত্রে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। আর ক্ষয়ে বলছে, এই 2-এর খ, শরীরের কোনো অঙ্গ, গ্রন্থি বা কোনো অংশ যদি নষ্ট হয় বা শরীরের কোনো স্থানে আঘাত পাওয়ার ক্ষেত্রে এই শাস্তির পরিমাণ 14 বছর, আর সশ্রম হলে 7 বছর এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডনীয়। এখন প্রশ্ন হলো, এক তো সেপারেট, যদি কোনো ব্যক্তি দহনকারী বা ধরেন এসিড বা ক্ষয়কারী বা বিষাক্ত কোনো পদার্থ কোনো নারী বা শিশু এটা দিয়ে মৃত্যু ঘটায়, তাহলে তার যাবজ্জীবন হবে। আমরা 1
বুঝিয়ে গেছি। দুই এসে বলছি কি, দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত কোনো পদার্থ দ্বারা নারী বা শিশুকে এমন ভাবে আহত করেন, এখানে কিছু স্পর্শকাতর অর্গানের কথা বলা আছে। সেগুলো কি? যদি দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং শরীরের কোনো অঙ্গ, গ্রন্থি নষ্ট হয়, আহত হয়, তাহলে সে ব্যক্তি আহ নিচের কয়ে বলছে যে এই আহতর যে বিষয়গুলো বলছে, সেই স্পর্শকাতর অঙ্গ, যে অর্গান গুলো, যেমন মুখমণ্ডল, স্তন, যৌনাঙ্গ, এটি মানে যেগুলো হচ্ছে যে খুবই স্পর্শকাতর। একটা মানুষের মুখমণ্ডল যদি বিনষ্ট করে, তার শাস্তি হবে যাবজ্জীবন। কারো যদি স্তন কেটে ফেলে, স্তন বিনষ্ট করে, কিংবা যৌনাঙ্গ বিকৃত করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এসে বলছে যে এই বিষাক্ত বা ক্ষয়কারী যে পদার্থ বা দহনকারী, এটি যদি শরীরের অন্য কোনো অংশে দিয়ে এটি আহত করে, আঘাত প্রাপ্ত করে, সেক্ষেত্রে সেটি 14 বছর শাস্তি হবে। অর্থাৎ কয়েকটু শাস্তির পরিমাণ বেশি, কয়েকটু কম। এরপরে চারের তিনে বলছে যে যদি কোনো ব্যক্তি দহনকারী, ক্ষয়কারী বা বিষাক্ত কোনো পদার্থ কোনো নারী বা শিশুর উপর নিক্ষেপ করার চেষ্টা করেন, অর্থাৎ নিক্ষেপ করার চেষ্টা করছেন, ওটি ফেলছেন, ধরেন গরম পানি, তার ভিতরে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কোনো নারী বা শিশুর দিকে ফেলছেন, কিন্তু নারী বা শিশুর গায়ে লাগেনি, পড়েনি, সেক্ষেত্রে শারীরিক বা মানসিক ভাবে কোনো ক্ষতি না হলেও ওটি যে ফেলছে যিনি, তার 7 বছরের কারাদণ্ড, অন্তত 3 বছর হতে পারে, 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। এবং 4 বলছে যে এই ধারার অধীনে অর্থদণ্ড প্রচলিত আইনের বিধান অনুযায়ী দণ্ডিত ব্যক্তির নিকট থেকে তার বিদ্যমান সম্পদ বা তার মৃত্যুর ক্ষেত্রে রেখে যাওয়া সম্পদ হতে এটি আহ কার্টেল করে এটি হচ্ছে যে আদালত ব্যবস্থা নিতে পারবেন, সে কথা বলা আছে, বা তার উত্তরাধিকারীকে এটি প্রদান করতে হবে। এরপরে আমরা আসবো 7 ধারায়। 7 ধারা বলছে নারী ও শিশু অপহরণের শাস্তি। যদি কোনো ব্যক্তি এই 5 ধারা 5 এবং 6 অ্যাবলিশ হয়েছে, উল্লেখিত অপরাধ সংগঠনের জন্য কোনো ব্যক্তি বা কোনো শিশুকে, কোনো নারী বা কোনো শিশুকে অপহরণ করে, তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড, যার অনন্য 14 বছর পর্যন্ত, এবং এই কারাদণ্ডটি সশ্রম হবে এবং অতিরিক্ত দণ্ডনীয় হতে পারে। তাহলে 7 ধারা অপহরণ, শিশু বা নারী অপহরণ। আর 8 ধারা আছে মুক্তিপণ। কোনো নারী বা শিশুকে অপহরণ করে যদি মুক্তিপণ আদায় করা, যদি কোনো ব্যক্তি মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কোনো নারী বা শিশুকে আটক করে, তাহলে সে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, যা অর্থদণ্ড অতিরিক্ত হতে পারে। তো এই যে 8 ধারা, এটি কিন্তু এখন ব্যবহারটি কমে গেছে, আপনারা সকলেই জানবেন। এই মানব পাচার আইনে এই মামলাটি নেওয়া হয়। তো এই 7 ধারা আমরা বই পরীক্ষায় আসলে এখন আমরা এটাই লিখবো, 7 ধারা নারী শিশু অপহরণের শাস্তি। যদি অপহরণ করে আর অপহরণ করার পর মুক্তিপণ আদায় করে, অর্থাৎ কোনো নারীকে বা কোনো শিশুকে আটক করে রেখে যদি তার পরিবারের কাছে, তার গার্ডিয়ানের কাছে, বাবার কাছে, মায়ের কাছে, মামার কাছে টাকা দাবি করে, সেক্ষেত্রে এই মুক্তিপণ আদায় 8 ধারা অনুযায়ী তিনি শাস্তিযোগ্য অপরাধ করবেন। 9 ধারায় বলা আছে ধর্ষণ কারণে মৃত্যু ইত্যাদি শাস্তি। অর্থাৎ 9 ধারাটিতে 5টি ক্লোজ আছে, আপনারা সকলে মনে রাখবেন। এই নারী শিশু নির্যাতন দমন আইন ধারা আইনটি আমি আগেও বলেছিলাম যে আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটি ধারাই বুঝে বুঝে পড়ার। কারণ এটি এমন না, এটি কিন্তু মনে থাকার একটি আইন। কারণ কি, আমাদের সমাজে অহরহ ধর্ষণের মতো ঘটনা ঘটছে, নারী পাচারের মতো ঘটনা ঘটছে, যৌতুকের জন্য মারপিট, মৃত্যু, এগুলো হচ্ছে। আপনার বাস্তবতার সাথে মিলাবেন, দেখবেন যে এই ধারাগুলো আপনারা ভুলবেন না। এখন ধর্ষণ, যদি কোনো পুরুষ কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তাহলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হবেন, এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। নর্মাল যে বিষয়টি আছে এখানে, এখানে ধর্ষণ, শুধু ধর্ষণ করা হলো। এখন আপনারা এখানে সবাই অ্যাডাল্ট, কোন মাত্রায় ধর্ষণটি ধর্ষণ বলে গণ্য হবে? এখানে কিন্তু কোনো পুরুষ লোকের আহ যে সেক্সুয়ালের ক্ষেত্রে, ওখানে অনুপ্রবেশই কিন্তু ধর্ষণ বলে গণ্য হবে। ওখানে আধা ঘন্টা রেপ করতে হবে, 5 মিনিট রেপ করতে হবে, এটি কিন্তু ধর্ষণ না। অর্থাৎ কোনো পুরুষ লোক এবং কোনো স্ত্রী লোক যদি তাদের অর্গানগুলো অনুপ্রবেশ হয়, অর্থাৎ সামান্য প্রবেশ বা ওখানে স্পর্শ হয়, সেটি কিন্তু ধর্ষণ বলে গণ্য হবে। এই ধর্ষণের এক্সপ্লানেশনে আসছে। তো আপনারা জানবেন যে 9টা কি বলছে, যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে
এই ধর্ষণ করে নর্মাল ধর্ষণ, তাহলে তিনি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। এটি বলা আছে একে। দুইয়ে বলা আছে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা ধর্ষণ পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে, তাহলে ব্যক্তি মৃত্যুদণ্ড সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হবেন এবং এর 1 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডনীয় হওয়ার বিধান রয়েছে। অর্থাৎ ধর্ষণের ফলে যদি কোনো নারী মারা যায় বা শিশু মারা যায়, অথবা ধর্ষণের পরে আহত হয়ে যদি ওই নারী বা শিশু মারা যায়, কিংবা ধর্ষক যদি ধর্ষণ করার পরে ওই নারী বা শিশুকে মেরে ফেলেন, তাহলে তিনি 9+2 শাস্তিযোগ্য অপরাধ করবেন। এরপর আছে 9.3, একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে যদি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে, তাহলে এই ধর্ষণের ফলে যদি আহত হয় এবং আহত হলে ওই যে রেপিস্ট যারা ছিলেন, যারা গ্যাং রেপ করেছেন, প্রত্যেকেই মৃত্যুদণ্ড এবং বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং 1 লক্ষ টাকাও দণ্ডনীয় হবেন। এখানে একাধিক বলতে একের অধিক, অর্থাৎ 2 বা তদূর্ধ্ব ব্যক্তি যদি একত্রে কোনো নারীকে বা শিশুকে ধর্ষণ করে, তাহলে সেটির শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, সাথে 1 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডনীয় হতে পারেন। 4 ধারায় আছে আবার দুইটি ক্লোজ, ক এবং খ। 4-এর ক বলছে ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করার জন্য কোনো ব্যক্তিকে ধর্ষণ করে মৃত্যু ঘটানো বা আহত করার চেষ্টা করে এবং যে সে এমন ভাবে চেষ্টা করছে সে ওই মহিলাটি আহত হয়েছে বা মারা গেছে ধর্ষণ করার প্রাককালে, সেই ব্যক্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। আর 4-এর ক্ষয়ে বলা আছে ধর্ষণের চেষ্টা, যদি কোনো ব্যক্তি ধর্ষণের চেষ্টা করে, নর্মাল চেষ্টা করছে, তাহলে সেই ব্যক্তি 10 বছর এবং অনন্য 5 বছর সশ্রম কারাদণ্ড অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। আর 9-5-এ বলা আছে যদি কোনো পুলিশ হেফাজতে থাকাকালীন সময় কোনো নারী বা শিশু ধর্ষিত হয়, তাহলে এই ধর্ষণটি পুলিশ হেফাজতে হয়েছে বলে গণ্য হবে এবং এই পুলিশ হেফাজতের জন্য দায়ী হবে প্রত্যেকে ভিন্ন প্রমাণিত না হলে হেফাজতে ব্যর্থতার জন্য অনতি 10 বছর কিন্তু অনন্য 5 বছর সশ্রম কারাদণ্ড দণ্ডনীয় হবেন এবং 10,000 টাকাও জরিমানা হবেন। এরপরে আছে 9-এর নারীর আত্মহত্যায় প্ররোচনার শাস্তি। কোন নারীর সম্মতি ব্যতীত তার ইচ্ছার বিরুদ্ধে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত কোনো কার্য দ্বারা সম্ভব হানি হওয়ার প্রত্যক্ষ কারণে কোন নারী আত্মহত্যা করলে উক্ত নারী অনুরূপ কার্য দ্বারা আত্মহত্যা করতে পরিচিত করার অপরাধী হবেন এবং অপরাধের জন্য তিনি অনূর্ধ্ব 10 বছর কারাদণ্ড দণ্ডনীয় এবং সেটি 5 বছরের কম হবে না, এর অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয়। অর্থাৎ কোন নারীর আত্মহত্যার প্ররোচনার বিষয়টি হয়েছে এমন যে আপনি তাকে কিছু বলেননি, কিন্তু এমন অ্যাক্টিভিটিস করেছেন, এমন কাজ করেছেন যেটির কারণে ওই নারীর সম্ভ্রম হানি হয়েছে এবং নারী বা শিশু তিনি সামাজিকভাবে তিনি অনেক অপমান বঞ্চনার শিকার হবেন মর্মে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এমন যদি কোনো ঘটনা ঘটে, এই আত্মহত্যার প্ররোচনার দায়ে আপনি দোষী হবেন বা আমি দোষী হব, সেক্ষেত্রে শাস্তির মেয়াদ 10 বছর অনন্য 5 হতে পারে। অর্থাৎ কোন নারীকে এমন ভাবে কোনো কথা বলা হয়েছে, এমন ভাবে তার গায়ে হাত দেওয়া হয়েছে, এমন ভাবে তাকে সমাজে লাঞ্ছিত করা হয়েছে যে কারণে নারী আত্মহত্যা পথ বেছে নিয়েছে, সে কারণে যদি নারী আত্মহত্যা করে, তাহলে যিনি এই পরিচিত করেছেন, অর্থাৎ যিনি এই আত্মহত্যার জন্য দায়ী, যার অ্যাক্টিভিটিস কার্যক্রমের জন্য নারী এই পথ বেছে নিয়েছেন, তিনি এই ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। 10 ধারা আছে যৌন পীড়ন বা এটাকে বলা হচ্ছে সেক্সুয়াল ইয়া করা, যে একটা মানুষকে তার যৌন যৌন চরিতার্থ কামনা করার জন্য তার শরীর যে কোনো অঙ্গ কোনো বস্তু দ্বারা স্পর্শ করা বা হাত দিয়ে স্পর্শ করা, নারী শিশুর কোনো শরীর অন্য কোনো জায়গায় স্পর্শ করা যদি করে, সে ব্যক্তি যৌন পীড়ন করেছে বলে গণ্য হবে, যেটি 10 ধারা। অর্থাৎ যৌন পীড়নটা আপনারা সবাই বুঝেন যে কোনো ধর্ষণের একটা যে প্রিলিমিনারি যে একটা কাজ থাকে, অর্থাৎ কোনো নারী বা শিশুর সাথে তার
ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি, তবে যৌন চরিতার্থ কামনা করার জন্য তাকে তার শরীরের কোন জায়গায় যৌন অঙ্গ বা শরীরের অন্য স্পর্শগত কোন জায়গায় হাত দেওয়া হলে বা স্পর্শ করা হলে সে ব্যক্তি যৌন প্রেরণ করেছে বলে গণ্য হবে। এটি পেনাল কোডের 374, 509 এবং হচ্ছে ডিএপি অধ্যাদেশের 76 ধারা, এগুলো আপনার একটু লিখে রাখবেন। এই যে যৌন প্রেরণ বা ইপটিজিং বা কোনো ব্যক্তিকে নিজের অসৎ উদ্দেশ্য বা ডিসঅনেস্টি মাইন্ড নিয়ে যদি কোনো নারী বা শিশুকে উত্তপ্ত করে কিংবা তার সাথে এ ধরনের আচরণ করে, তাহলে তিনি পেনাল কোডের 354 ধারা এবং 509 ধারা আর হচ্ছে ডিএমপি অধ্যাদেশ 76 এবং এই যে নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করবেন। এবার আসি আমরা 11 ধারা। 11 ধারাটি আপনাদের মনে রাখা খুব সহজ। এখানে যৌতুকের জন্য কোনো নারীর মৃত্যু ঘটানো বা অন্যান্য কাজ। ক, খ, গ। কয়ে মৃত্যু ঘটানো, ক্ষয়ে গুরুতর জখম, গয়ে সাধারণ জখম। আশা করি সবারই মনে থাকবে। নারী শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের জন্য যদি কোনো মামলা হয়, 11 ক, খ, গ। আপনারা ক মনে রাখবেন মৃত্যু, খ গুরুতর আঘাত, আর গ হচ্ছে সাধারণ আঘাত। এরপরে আসি আমি 12 ধারা, ভিক্ষাবৃত্তি ইত্যাদির উদ্দেশ্যে শিশুকে অঙ্গহানি করার শাস্তি। যদি কোনো ব্যক্তি ভিক্ষাবৃত্তির জন্য কোনো শিশুকে অঙ্গহানি করে, তার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করার জন্য কোনো হাত পা বা অন্য কোনো অঙ্গ বিনষ্ট, বিকলাঙ্গ, বিকৃত ইত্যাদি করে, সে ব্যক্তি যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং সেটি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডনীয় এবং অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। তাহলে ভিক্ষাবৃত্তির জন্য কোন শিশুকে যদি অঙ্গহানি করানো হয় কিংবা বিকলাঙ্গ করানো হয়, তা 12 ধারা এইসব প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর আমি অনেকদিন ধরে আপনাদের কোন পরীক্ষা নিচ্ছি না, আপনারা প্রশ্ন করতে পারেন স্যার আমাদের তো পরীক্ষা হচ্ছে না। আমরা দ্রুত একটু ক্লাসগুলা এগিয়ে নেই। আমরা ইনশাল্লাহ তো বড় লটের একটা পরীক্ষা শুরু করব খুব শীঘ্রই। আগামী 15 দিনের মধ্যে চেষ্টা করছি, আমাদের রেডি হয়ে গেছে। আমরা শুধু পরীক্ষাই নিব। আমাদের কোর্স শেষ হয়ে গেলে এর মধ্যে আমরা কোর্সগুলো শেষ করার চেষ্টা করছি। আমরা 50টি মডেল পরীক্ষা নিব। তা যদি আমরা 50টি মডেল পরীক্ষায় নিই, এখন আর পরীক্ষা নিয়ে আমরা একদিন পরীক্ষা নিলে একদিন ক্লাস লস হয়ে যায়। সুতরাং আমরা ক্লাসগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা পরীক্ষা নিব। আপনাদের হতাশা হওয়ার কিছু নেই ইনশাল্লাহ। 13 ধারায় বলছে ধর্ষণের ফলশ্রুতিতে জন্ম লাভকারী শিশুর বিধান। অর্থাৎ ধর্ষণ জনিত কারণে যদি কোনো শিশু জন্মগ্রহণ হয়ে যায়, তাহলে সেই সন্তানের যে কি আইনগত কি বিধান হবে কিংবা সেই শিশুর জন্য কি বিধিবিধান রয়েছে, সে কথাটি ধর্ষণ কাম্য না আমাদের আইনে। এবং ধর্ষণের ফলে যে অজাত সন্তান জন্মগ্রহণ করে সেটি অ্যাবসলিউটলি আমাদের কাম্য না। তারপর তো হয়ে যায়, তো সেক্ষেত্রে কি করার? একে দেখেন অনেক কথা বলা আছে, অন্য কোন আইনে ভিন্নতা যাই থাকুক না কেন, ধর্ষণের কারণে এগুলো আপনারা সকলেই শুনবেন, কারণ এমসিকিউ এর মধ্যে থেকে আসবে। কোন সন্তান জন্ম লাভ করলে উক্ত সন্তানকে তার মাতা কিংবা তার মাতৃকুলে আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে। প্রথম কথা হচ্ছে যে ধর্ষণের ফলে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার মাতা বা মাতৃকুলের আত্মীয় স্বজনের তত্ত্বাবধানে রাখা যাবে। হয় বলা আছে উক্ত সন্তান তার পিতা বা মাতা কিংবা উভয়ের পরিচয় পরিচিত হইবার অধিকারী হইবে। আর গয়ে বলছে উক্ত সন্তানের ভরণ পোষণ রাষ্ট্র বহন করবে। যদি পরীক্ষায় আসে যে ধর্ষণের ফলশ্রুতিতে জন্মগ্রহণকৃত সন্তানের ব্যয়ভার কে বহন করবে, পিতা, মাতা, তারপরে মাতৃকুলের আত্মীয় কিংবা রাষ্ট্র, আপনারা সকলে লিখবেন রাষ্ট্র বহন করবে। উক্ত সন্তানের ভরণ পোষণের ব্যয় তার 21 বছর পূর্তি না হওয়া পর্যন্ত করতে হবে। তবে 21 বছরের অধিক বয়স্ক কোনো কন্যা সন্তানের ক্ষেত্রে তার বিবাহ না হওয়া পর্যন্ত, পঙ্গু সন্তানের ক্ষেত্রে স্বীয় ভরণ পোষণের যোগ্যতা অর্জন না করা পর্যন্ত করে দেওয়া হবে। তাহলে এই যে ধর্ষণের ফলে যে জন্ম লাভকারী সন্তান, তার কতদিন পর্যন্ত এই ভরণ পোষণ ব্যয় রাষ্ট্র বহন করবে, আমরা অবশ্যই জেনে থাকবো 21 বছর পর্যন্ত। এবং যদি কন্যা সন্তান হয় তাহলে তার বিবাহ না হওয়া পর্যন্ত। আর পঙ্গু বা বিকলাঙ্গ যদি সন্তান হয়, সেই সন্তানের ভরণ পোষণ বাবদ কোনো আয় সৃষ্টি না হওয়া পর্যন্ত। দুয়ে আছে সরকার বিধি দ্বারা পদ্ধতিতে এই সন্তানের ভরণ পোষণ বাবদ করতে অর্থের পরিমাণ নির্ধারণ করবে। ওকে। আর 3-এ বলা আছে এই ধারার অধীনে কোন সন্তানকে ভরণ পোষণের জন্য করতে অর্থ সরকার কর্তৃক ধর্ষণের নিকট হতে আদায় করতে পারবেন এবং ধর্ষকের বিদ্যমান সম্পদ হতে
আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন সে সম্পদ থেকে উহা আদায়যোগ্য। যদি রাষ্ট্র বা আদালত বা সরকার যদি মনে করেন যে এই সন্তানের ভরণ পোষণের ব্যয় তার অর্থাৎ দর্শকের কাছ থেকে আদায় করা হবে, তা এটি সিদ্ধান্ত নিতে পারবেন। যদি তার এখন সম্পদ নাই কিন্তু ভবিষ্যতে সম্পদ হতে পারে, তাহলে হওয়ার যদি সম্ভাবনা থাকে তাহলে সেই ভবিষ্যৎ সম্পদ থেকে এটি নির্ধারণ করার জন্য রাষ্ট্র ইচ্ছা পোষণ করতে পারবে। 14 ধারায় বলা আছে সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় সম্পর্কে বাধা নিষেধ। খুব ইম্পর্টেন্ট একটি ধারা। এই আইনে বর্ণিত অপরাধের শিকার হচ্ছে এরূপ নারী শিশু। প্রতিটি শিশুর সংঘটিত অপরাধ সম্পর্কে আইনগত কার্যধারায় সংবাদ বা নাম ঠিকানা অন্য তথ্য কোনো সংবাদপত্র অন্য কোনো সংবাদের মাধ্যমে এমন ভাবে প্রকাশ বা পরিবেশন করা যাবে যাতে উক্ত নারী বা শিশুর পরিচয় প্রকাশ না পায়। অর্থাৎ যিনি ভালো লাগাবেন বা যিনি সংক্ষুব্ধ যে নারী রয়েছেন বা শিশু রয়েছেন, যদি তিনি নির্যাতিত হয়ে থাকেন, ধর্ষিত হয়ে থাকেন, এইসব কোনো নারীর ছবি কোনো মিডিয়া তথ্য প্রকাশে করা যাবে না, সংবাদে প্রকাশ করা যাবে না, বা নাম ঠিকানাও প্রকাশ করা যাবে না। এরপরে উক্ত যদি এই এক লঙ্ঘন করে তাহলে এই দায়ী ব্যক্তিবর্গের নিকট 2 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। অর্থাৎ যদি এই 14 ক্লোজকে ভায়োলেশন করে তাকে 2 ধারা অনুযায়ী শাস্তি দেওয়া যাবে। তা আমরা অবশ্যই জানবো সংবাদ মাধ্যমে নির্যাতিতা নারী ও শিশুর পরিচয় প্রকাশ করা যাবে না। এরপরে আছে 17 ধারা মিথ্যা মামলা, অভিযোগ দায়ের ইত্যাদি। যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায় উক্ত ব্যক্তির এই আইনের অন্য কোনো ধারায় যাই থাকুন না কেন, যদি না জেনে অভিযোগ দায়ের করেন বা তিনি মামলা অভিযোগ দায়েরকারী এবং অভিযোগ দায়ের করছেন, সে ব্যক্তি 7 বছর কারাদণ্ডে দণ্ডনীয় হতে পারেন এবং এর অর্থদণ্ড। অর্থাৎ কোন ব্যক্তি মিথ্যা মামলা যদি দায়ের করে সেই কথা বলা রয়েছে 17 ক্লোজ 1। 17 ক্লোজ 2 বলা আছে কোন ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে ট্রাইব্যুনাল একের অধীনে সংগঠিত অপরাধের অভিযোগ গ্রহণ মামলা বিচার করতে পারবে। এরপরে আসি আমরা 18 ধারা। 18 ধারাটি একটু বেশি ইম্পর্টেন্ট, যে নারী শিশু মামলার তদন্তের অপরাধ তদন্তের সময়সীমা আলোচনা করে। যেমন প্রশ্ন আসে আপনাদের, একবারে যদি 7-8 পর্যন্ত নাও যেতে পারেন, প্রথম দিকে কয়েকটি ক্লোজ কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। যারা মেধাবী তারা একটু চিন্তা করলেই মাথায় নিতে পারবেন। দেখেন 18 বলছে ফৌজদারি কার্যবিধিতে ভিন্নতা যাই থাকুক না কেন এই আইনের অপরাধের তদন্ত হবে। কয়ে বলছে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে পুলিশ কর্তৃক ধৃত হলে এবং ধৃত যদি পুলিশের নিকট সোপর্দ করা হয় তাহলে তাকে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে। অর্থাৎ মন্টু মিয়া ধর্ষণ করলো ময়না সুন্দরী, মন্টু মিয়াকে এলাকার লোকজন ধরে ফেললো ধর্ষণের ফলে, ধরে পুলিশ নিকট সোপর্দ করলো। পুলিশকে অবশ্যই 15 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আই থিঙ্ক ভেরি মাচ ক্লিয়ার, আপনাদের আর এটি নিয়ে ডাউট নেই। কারণ যদি অভিযুক্ত ব্যক্তিকে হাতে নাতে ধরে পুলিশের নিকট সোপর্দ করা হয় কিংবা পুলিশ ধরে ফেলে তাহলে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে দিতে হবে। ক্ষয়ে এসে বলছে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের সময় হাতে নাতে ধৃত না হলে তাহলে 60 কার্যদিবসের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে। তাহলে আমরা একই কি জানলাম, যদি হাতে নাতে ধরা হয় তাহলে 15 কার্যদিবসের মধ্যে, আর ক্ষয়ে বলছে একের যদি হাতে নাতে ধরতে না পারে তাহলে 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। 2 এসে বলছে যে যুক্তিযুক্ত কারণে যদি এক অনুযায়ী তদন্ত করা সম্ভব না হয়, অর্থাৎ ওই 15 দিনেও সম্ভব হয় না, এই 60 দিনেও সম্ভব হয় না, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা কারণ লিপিবদ্ধ করে অতিরিক্ত 30 কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং তদন্ত কারণ সম্পর্কে নিয়ন্ত্রণ কর্মকর্তা ক্ষেত্রমতে ট্রাইব্যুনালকে লিখিতভাবে অবহিত করবেন। আচ্ছা, কি বলছে যে যদি 15 দিন কিংবা 60 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে এই কি কারণে তদন্ত শেষ হলো না এই কারণ উল্লেখ করে 30 দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করবেন এবং এই কারণগুলো ট্রাইব্যুনালকে অবহিত করবেন। 3 এসে বলছে যে 2 অনুযায়ী এই 30 দিনের মধ্যেও করতে পারলো না, তখন কি করবে যে তদন্তকারী কর্মকর্তাকে 24 ঘন্টার মধ্যে উক্ত তদন্ত কার্য সম্পন্ন হওয়ার সম্পর্কে তিনি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং
তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনালকে অবহিত করবেন। প্রথম সে 15 দিন এবং 60 দিনে পারলেন না, পরে 30 কার্য দিবসে টাইম দিলেন, সেটিও পারলেন না, তখন কিন্তু 24 ঘন্টার মধ্যে তাকে ট্রাইব্যুনালকে অবহিত করতে হবে এবং নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে জানাতে হবে তদন্তের সময়সীমা। 4-এ এসে বলছে যে 3 উপাদান অনুযায়ী সম্পন্ন না হওয়ার পর অবৈধ বা নিয়ন্ত্রণকারী কর্মকর্তা ক্ষেত্রমত তদন্তের আদেশ প্রদানকারী ট্রাইব্যুনাল উক্ত তদন্ত বা অন্য যে কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করবেন এবং অন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করবেন। মানে হলো, আপনি যখন 24 ঘন্টার মধ্যে অপারগতা প্রকাশ করলেন, হাতে নাতে ধৃতকে প্রথম 15 দিনে পারলেন না, বা আসামি পলাতক তাকেও 60 দিনের মধ্যে পারলেন না, আপনি আরো সময় নিলেন 30 দিন। এই 30 দিনের মধ্যে যখন পারলেন না, আপনি এই 18+3 অনুযায়ী যখন 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এবং ট্রাইব্যুনালকে জানাইলেন, 4 ধারায় এসে বলল যে আপনি আর তদন্তকারী কর্মকর্তা না, নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে দেবে 4-এ। সবাই মনে রাখবেন, নতুন তদন্তকারী কর্মকর্তা 18 হলো 4-এ। এখন 4-এ দিল আপনাকে, 4-এর কয়ে এসে কি বললো, যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ সংগঠনের হাতে নাতে যদি পুলিশ কর্তৃক ধৃত হয়, এখন নতুন তদন্তকারী কর্মকর্তা আসছেন, তিনি 7 দিন সময় পাবেন। প্রথম তদন্তকারী কর্মকর্তা কিন্তু ব্যর্থ, দ্বিতীয় তদন্তকারী কর্মকর্তা মনে করেন হানিফ। এখন হানিফ পেয়ে কি করবেন, যদি ওই আসামি হাতে নাতে ধরা হয়, হানিফ 7 কার্য দিবসের মধ্যে এটি রিপোর্ট দিবেন। আর যদি আসামি ধরা না হয়, হানিফ এখানে 30 দিন সময় পাবেন। আশা করি ক্লিয়ার। 5-এ এসে কি বলছে, যে 4 উপধারা অনুযায়ী মধ্যে যদি এটা ব্যর্থ হয়, দ্বিতীয় আয়ু ব্যর্থ, তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তা উক্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার 24 ঘন্টার মধ্যে তদন্ত কেন হলো না বা তদন্ত কেন করতে পারলেন না, এটি ট্রাইব্যুনালকে অবহিত করবেন। 6-এ এসে ট্রাইব্যুনাল কি করবেন, এই তদন্ত কার্য সম্পন্ন না করার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তাকে ব্যাখ্যা তলব করবেন এবং ক্ষেত্রমতে ট্রাইব্যুনাল আদেশ দিবেন এবং এটি তার অসদাচরণ বলে গণ্য করবেন এবং কেন তাকে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, এজন্য তাকে অর্ডার শিট দিতে পারবেন। 7-এ এসে বলছে, তদন্ত প্রতিবেদন দাখিলের পর ট্রাইব্যুনাল তদন্ত সংশ্লিষ্ট তথ্য দিয়ে পর্যালোচনা করে। এই 6 পর্যন্ত আপনার বলতে পারলে হবে, মনে রাখতে পারলে হবে। এই মর্মে সন্তুষ্ট হন যে তদন্ত প্রতিবেদন আসামি হিসেবে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসাবে বাঞ্ছনীয় হলে এই সাক্ষী নির্দেশ দিতে পারে। অর্থাৎ এত বিলম্ব হওয়ার পরে মামলার পুরো বের হচ্ছে না, কিংবা সংক্ষুব্ধ ব্যক্তির পক্ষে ন্যায় বিচার যাচ্ছে না, এমন মুহূর্তে আসামিকে সাক্ষী হিসেবে ব্যবহার করার জন্য আদালত নির্দেশ দিতে পারবেন। এটি বলছে 7-এ। 8-এ এসে বলছে, যদি মামলা সাক্ষ্য সমাপ্তি গ্রহণের পরে ট্রাইব্যুনালের নিকট প্রতীয়মান হয় যে তদন্তকারী কর্মকর্তা হানিফ এটি তদন্তের সময় তদন্তে বিলম্ব করছে, গাফিলতি করছে, কিংবা কোনো বস্তু সাক্ষ্য নষ্ট করছে, কিংবা তদন্তে তার যথাযথভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, তাহলে তার বিরুদ্ধে অসৎ আচরণ চিহ্নিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিতে পারবেন। এরপরে আছে 21 ধারা, আসামির অনুপস্থিতিতে বিচার। যদি ট্রাইব্যুনালের এ মর্মে বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ থাকে যে অভিযুক্ত ব্যক্তি তার গ্রেপ্তার বা তাকে বিচারের জন্য সোপর্দ এড়ানোর জন্য পলাতক আছেন বা আত্মগোপনে আছেন, যেটি আমরা যে এর আগে পড়ে আসছি যে আসামির অনুপস্থিতির বিচার, সেই আসামির অনুপস্থিতির বিচার কিন্তু আহ যে নারী শিশু নির্যাতন দমন আইন 2000-2003-এর 21 ধারায় বলা আছে। একে বলছে, একের কয়ে বলছে, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার বা তাকে সোপর্দ এড়ানোর জন্য পলাতক আছেন বা আত্মগোপন করছেন। খ বলছে যে তার আশু গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নাই, তাহলে ট্রাইব্যুনাল অন্তত 2টি দৈনিক খবরের কাগজে বিজ্ঞাপন দিবেন, যা 30 দিনের মধ্যে বেশি বেশি হবে না, এবং হাজির হওয়ার নির্দেশ দিবেন, এবং ব্যর্থ হলে ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে বিচার করতে পারবেন। যদি ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর ট্রাইব্যুনাল দেখলেন যে তিনি জামিনে মুক্তি পলাতক, তাহলে তার এই বিধান প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল কারণ নির্বুদ্ধ করে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচার সম্পন্ন করতে পারবেন। যদি আসে যে নারী শিশু নির্যাতন দমন আইন 2000-2003-এ আসামির অনুপস্থিতিতে বিচারের পদ্ধতি আলোচনা করো, আমরা 21 ধারা থেকে 21-এর ক খ, 1-এর ক খ এবং 2 দিয়ে আমরা সুন্দর করে বুঝিয়ে দেব। এরপর রয়েছে 22 ধারা, ম্যাজিস্ট্রেট কর্তৃক যে কোনো স্থানে জবানবন্দি গ্রহণের ক্ষমতা। এটি খুব একটি ইম্পর্টেন্ট একটি সেকশন। অর্থাৎ ভিকটিম বলে আমরা যাকে জানি, বা যিনি সংক্ষুব্ধ ব্যক্তি বা যিনি আইনি প্রতিকার চান, তার জবানবন্দি গ্রহণ
আমরা যে 164 বলি, যে 164 ধারা জবানবন্দি, নারী শিশু নির্যাতন দমন আইন 2003-এ, এখানে কিন্তু 164 ধারার জবানবন্দি হবে না, এখানে 22 ধারার জবানবন্দি। আপনারা সবাই মনে রাখবেন, যেখানে কিন্তু আর 164 না, এখানে ঠিক ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জবানবন্দি দিবেন, কিন্তু এই জবানবন্দিটা হয়ে যাবে 22 ধারা। কি বলা আছে দেখি আমরা। এই আইনের অধীনে আহ অপরাধের তদন্তকারী পুলিশ কর্মকর্তা যদি মনে করেন কোনো ব্যক্তি ঘটনাটি নিজ চোখে দেখেছেন, তার জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন, তাহলে তিনি উক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে অন্য কোনোভাবে অনুরোধ জানাবেন। তদন্তকারী কর্মকর্তা একে বলছে যে লিখিতভাবে অনুরোধ জানাবেন। দুই এক কি বলছে, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো স্থানে জবানবন্দি গ্রহণ করতে পারবেন। তা প্রথমটি একই, কিন্তু যে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন এবং এই জবানবন্দিটি কিন্তু আদালতে তিনি গ্রহণ করতে পারেন। দুই এসে বলছে যে এই ভিকটিম যদি অসুস্থ থাকে বা ঘটনাস্থলে এমন কোনো ঘটনা ঘটেছে, ম্যাজিস্ট্রেটের ঘটনাস্থলেই কিন্তু জবানবন্দি গ্রহণ করতে পারবেন। কিংবা এই ভিকটিম হসপিটালে রয়েছে, তার জবানবন্দি নেওয়া প্রয়োজন যদি মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে জানান যে ভিকটিম এতই অসুস্থ। যেমন নুসরাত হত্যা মামলায় আপনারা জানেন যে তাকে আগুনে পোড়াইয়া যে একটি ঘটনা ঘটছিল, যে মাওলানা সিরাজের বিচার হয়েছে, যে নোয়াখালীর বোধহয় ঘটনাটি, সেখানে যে তিনি বার্ন ইউনিটে ভর্তি ছিলেন। এখন এরকম যদি মুমূর্ষু কোনো রোগী হয়, তার জবানবন্দি কিন্তু হসপিটালে এই ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে, সেই কথাটি বলা রয়েছে এই 22-এর ক্লোজ 2 বলছে যে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল বা অন্য কোনো স্থানে তার জবানবন্দি গ্রহণ করতে পারবেন। আর 3 ধারায় বলছে, এই 22-এর 3 ধারায় বলছে যে এই অভিযুক্ত ব্যক্তির বিচার ট্রাইব্যুনালে শুরু হলে জবানবন্দি প্রদানকারী ব্যক্তি, এই যে ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি জবানবন্দি গ্রহণ করলেন, জবানবন্দি গ্রহণ করার পরে তিনি এই জবানবন্দির কপি তদন্তকারী কর্মকর্তাকে দিবেন, তদন্তের সাথে কম্পাইল করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। তো 22-এর আমরা খুব একে জানলাম যে তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেটকে এই ভিকটিমের জবানবন্দি গ্রহণের জন্য আহ্বান জানাবেন এবং এটি আদালতে এই জবানবন্দি গ্রহণ করা যেতে পারে। 2 এসে বলছে যে আদালত ছাড়া যে কোনো জায়গায় গ্রহণ করা যেতে পারে। আর ক্লোজ 3-এ বলছে যে জবানবন্দি গ্রহণ করার পরে তিনি এই ম্যাজিস্ট্রেট এটি তদন্তকারী কর্মকর্তা বরাবরে পাঠাবেন মামলার সাথে একীভূত করে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য। 23 ধারায় বলা আছে, রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষকদের সাক্ষ্য সরকার কর্তৃক নিয়োজিত কোন চিকিৎসক, রাসায়নিক পরীক্ষক, সহকারী রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক, হস্তলিপি বিষয় বা অঙ্গ বিশেষজ্ঞ অথবা আগ্নেয় বিশেষজ্ঞ এই ধারার অধীনে কোনো অপরাধ সংক্রান্ত কার্যক্রম চলাকালীন সময় কোনো বিষয়ে পরীক্ষা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রদান করার পর বিচার করলে তার সাক্ষ্য গ্রহণ করার যদি প্রয়োজন মনে করেন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন কিংবা সাক্ষ্য দিতে অক্ষম বা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে ট্রাইব্যুনাল তাকে হাজির করার চেষ্টা বিলম্ব, ব্যয়, অসুবিধার সৃষ্টি হয় যদি মনে করেন, তাহলে তার সাক্ষ্য গ্রহণ না করে এই রিপোর্ট দিয়ে বিচার করা যাবে। সহজ বিষয়, তবে শর্ত যে উক্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে ট্রাইব্যুনাল অভিযুক্ত ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবেন। অনলি এই রিপোর্টের উপরে ভিত্তি করে তাকে কিন্তু শাস্তি দিতে পারবে না। অর্থাৎ একজন আগ্নেয়াস্ত্র বিশারদ তিনি বললেন যে এই পিস্তল থেকে এই গুলিটি করা হয়েছে এবং সেই ঘটনাস্থলে যে ঘাতক তিনি ছিলেন, তো সাক্ষ্য প্রমাণে মনে হলো যে হ্যাঁ তিনি এই গুলিটি করেছেন। এখন এই যিনি এই সংক্রান্তে প্রতিবেদন দাখিল করেছেন তাকে খুঁজে পাওয়া যায় না, কিংবা তিনি অক্ষম, কিংবা তিনি মারা গেছেন। এখন এই লোকের সাক্ষী না হলে মামলার বিচার করা যাবে, তবে শুধুমাত্র অন্য কোনো সাক্ষী বাদ দিয়ে এই রিপোর্টের উপরে তার বিচার করা যাবে না, সেই কথাটি বলা রয়েছে 23 ধারায়। 24 ধারা, সরি 30 ধারা। 30 ধারা বলছে অপরাধের প্ররোচনা বা সহায়তার শাস্তি, খুব ইম্পর্টেন্ট একটি সেকশন। যদি কোনো ব্যক্তি এই ধারার অধীনে কোনো অপরাধ সংগঠন করে প্ররোচনা যোগান এবং প্ররোচনার ফলে অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধ সংগঠনের চেষ্টা করায়, তাহলে সেই ব্যক্তি যে কোনো ব্যক্তি সহায়তা করেছে বলে গণ্য হবে। আমি বুঝি মানে খুব সহজে, ধরেন 14 বছরের এক কিশোরীকে 22 বছরের এক ছেলে যুবক সে উঠিয়ে নিয়ে গেল। এখন উঠিয়ে যে নিয়ে গেল, তাকে জোর করে নিতে পারে, ফোর্সফুল হতে পারে, ফুসলিও হতে পারে। এখন নিল কি, রহিম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে করে। রহিম জানে যে মেয়েটিকে তিনি উঠিয়ে নিয়ে যাচ্ছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে এবং তাকে রেপ করবে বা তাকে জোর করে বিয়ে করবে ইত্যাদি ইত্যাদি, যে কোনো অপরাধ সংগঠিত করবে। এটি জানার পরেও যদি মোটরসাইকেল চালক রহিম এই কাজে সহায়তা করে, তাহলে রহিম 13 ধারা 30 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আশা করি সবাই ক্লিয়ার হয়েছেন।
31 ধারা বলেছে নিরাপত্তামূলক হেফাজত। এই আইনের অধীনে কোনো অপরাধের বিচার চলাকালে যদি ট্রাইব্যুনাল মনে করেন কোনো নারী বা শিশুকে নিরাপত্তামূলক হেফাজতে রাখা প্রয়োজন, তাহলে ট্রাইব্যুনাল উক্ত নারী বা শিশুকে কারাগার বাইরে সরকার কর্তৃক নির্ধারিত কোনো স্থানে বা ট্রাইব্যুনালের বিবেচনায় যথাযথ স্থানে রাখার নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ ভালনারেবল কোন শিশু, অর্থাৎ ভিকটিম যদি অপ্রাপ্ত বয়স্ক এবং সরকার যদি মনে করেন যে ন্যায় বিচারের স্বার্থে বা তার এই বিচার কার্য পরিচালনার স্বার্থে একে মাতৃকুল পিতৃকুল বা কোনো গার্ডিয়ানের কাছে না দিয়ে নিরাপত্তামূলক কোনো হেফাজতে রাখাই শ্রেয়, তাহলে এই মামলার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। সেক্ষেত্রে ট্রাইব্যুনাল, নারী শিশু ট্রাইব্যুনাল তাকে কিন্তু নিরাপদ হেফাজতের নির্দেশ দিতে পারে। সে কথা বলা রয়েছে 31 ধারায়। 32 ধারায় বলা আছে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা। আপনারা জানেন সবাই মেডিকেল পরীক্ষা 32 ধারা। এই ধারার অধীনে অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা সরকারি হাসপাতাল কিংবা সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি হাসপাতাল সম্পন্ন করা যাবে। এক, দুই বলা আছে যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালের অধীন সংঘটিত অপরাধের শিকার ব্যক্তির চিকিৎসার জন্য উপস্থিত করা হলে উক্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার মেডিকেল পরীক্ষা অতি দ্রুত সম্পন্ন করবেন এবং এই সংক্রান্ত সার্টিফিকেট প্রদান করবেন, যাতে এবং এই সার্টিফিকেট প্রদান করে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করবেন। এই ধারার অধীনে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে কোনো মেডিকেল পরীক্ষা সম্পন্ন না করার ক্ষেত্রে তৎসম্পর্কে ব্যাখ্যা সম্বলিত প্রতিবেদন নিয়ন্ত্রণ কর্মকর্তা কিংবা মেডিকেল পরীক্ষার আদেশ প্রদানকারী কর্তৃপক্ষের নিকট থেকে দ্রুত প্রেরণ করতে হবে। এবং যদি এই ক্ষেত্রে কোনো করা হয়, কোনো গাফিলতি করা হয়, তাহলে ব্যবস্থা গ্রহণ করা যাবে এবং চিকিৎসক কর্তব্য অবহেলার জন্য তার ক্ষেত্র মতে বা তার বিরুদ্ধে ট্রাইব্যুনালও ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ এই সার্টিফিকেট দিতে বা মেডিকেল সনদ দিতে যদি তিনি বিলম্ব করেন, সেই ক্ষেত্রে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল নারী শিশু নির্যাতন দমন আইনের পুরো ক্লাস।